এবার স্টক মার্কেট ভুলে যান, ইনভেস্ট করুন গোল্ড আর সিলভারে। কারণ লাস্ট প্রায় 4-5 সপ্তাহ ধরে গোল্ড প্রায় আমাদেরকে রিটার্ন দিয়েছে 15%-এর বেশি, আর সিলভার যেখানে রিটার্ন দিয়েছে 50%-এরও বেশি। তাই সবাই এখন বলাবলি করছে যে স্টক মার্কেট আর ইনভেস্ট নয়, গোল্ড আর সিলভারেই রয়েছে আসল খাজানা। তাই ইনভেস্ট করতে হবে গোল্ড আর সিলভারে। আশা করছি আপনিও এই কথা চারিদিকে শুনতে পাচ্ছেন। আর যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাদেরকে তখন ট্রোলও করা হচ্ছে যে ভাই দেখ, স্টক মার্কেট ইনভেস্ট করে 2%-3% কামাচ্ছিস, কখনো কোনো নেগেটিভ রিটার্নে আছিস। আর আমরা দেখ গোল্ড আর সিলভারে ইনভেস্ট করে কেউ 40%, কেউ 50% গেইন করে বসে আছে। আর যারা গোল্ড আর সিলভারে ইটিএফে ইনভেস্ট করেছে তাদের তো অলরেডি এক্সট্রা প্রিমিয়াম চলছে, মানে সেখানে আবারও প্রায় 5-10% বেশি প্রিমিয়ামে চলছে, মানে অনেক বেশি রিটার্ন তারা পেয়েছে। তাই এখন ইনভেস্টমেন্ট আর স্টক মার্কেটে নয়, গোল্ড আর সিলভারে করার জন্য ফোমো হচ্ছে। তো আজকের ভিডিওতে চলুন আমরা বুঝবো যে গোল্ড আর সিলভারে কি ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি এখন রয়েছে। অনেকে বলছেন যে গোল্ড এখন 1,40,000 চলছে, গোল্ড যাবে 2 লাখে। আর অনেকে বলছেন সিলভার 2,40,000 রয়েছে, 3 লাখ পার করে দেবে। তাহলে কি এত বড় অপরচুনিটি আমরা মিস করে দেবো? স্টক মার্কেটে ঝিমিয়ে একই জায়গায় ওই 26,000 লেভেলে ঘোরাফেরা করবে, তার থেকে ভালো গোল্ড আর সিলভারে ইনভেস্ট করে দিই, সেফ অ্যাসেট ক্লাস, সেখান থেকে বেশি রিটার্ন নিয়ে আসতে পারবো। তো চলুন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ এই সমস্ত কিছু বুঝবো যে গোল্ড আর সিলভারে কি অপরচুনিটি রয়েছে কিনা, আর স্টক মার্কেটের মধ্যেও কি অপরচুনিটি কোথাও রয়েছে, মার্কেট কীরকম আগামী দিনে পারফর্ম করতে পারে, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে বুঝবো। এবং তার সাথে সাথে এখন আমরা সেক্টর স্পেসিফিক আলোচনা করবো যে কোথায় কোথায় ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে, এবং তার সাথেও থাকবে আপনাদের ফেভারিট পার্ট যেখানে আমরা স্টক নিয়ে আলোচনা করবো, সেই স্টকগুলো যেগুলো আপনারা গত সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন। তো চলুন একদমই সময় না নিয়ে আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগেই বলে দিই যে যারা গোল্ড সিলভারের মধ্যে ইটিএফে ইনভেস্ট করতে চাইছেন তাদেরও দরকার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের, আর যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তাদেরও ডিম্যাট অ্যাকাউন্টের দরকার। তাই এখনই যান ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করলে আমরা আপনার প্রায়োরিটি বেসিসে প্রবলেম সলভও করিয়ে দেবো। আর আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনার এক্সট্রা কোনো চার্জেস কিন্তু কাটে না। তাই এখনই যান ডিসক্রিপশন আর পিন কমেন্ট চেক করতে একদম ভুলবেন না, কারণ মনে রাখবেন ইনভেস্টমেন্ট করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, আর তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমে গোল্ড আর সিলভারের চার্ট ডিসকাস করার আগে আমরা দেখে নিই নিফটির চার্ট। দেখুন এটা নিফটি 50 আমরা ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। আমরা গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে এই যে ব্ল্যাক কালারের দাগটা দেখতে পাচ্ছেন এখানে মার্কেট ঘোরাফেরা করতে পারে। তো আমাদের অ্যানালিসিস একদম কারেক্ট ছিল, মার্কেট কিন্তু এই লেভেলে টাইম কারেক্ট করছে। মানে আমরা এক্সপেকটেশন রেখেছিলাম যে এই লেভেলের উপরে, মানে 26,277 লেভেলের উপরে যখন পার করে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমরা এক্সপেক্ট করেছি যে মার্কেট আবারও র্যালির জন্য প্রস্তুত হবে। কিন্তু আমরা গত সপ্তাহে বলে দিয়েছিলাম যে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই লেভেলে টাইম কারেক্ট করবে। তো আমরা দেখতে পেলাম প্রায় 3 দিন পর এই দেখুন একটা গ্রিন ক্যান্ডেল সবগুলো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, আবার পরপর 3 দিন দেখুন মার্কেটের মধ্যে কারেকশন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে মার্কেট যখন পড়ছে না তখন অনেকগুলো ক্যান্ডেল বানাচ্ছে পড়ার জন্য। দেখুন এখানে কতগুলো ক্যান্ডেল বানিয়েছিল, এখানে 1, 2, 3, 4, 5টা ক্যান্ডেলে পড়লো, কিন্তু উঠে গেল দেখুন ওই সেম লেভেলে প্রায় 2টো ক্যান্ডেলের কাছাকাছি। আবার এখানে পড়লো কতগুলো ক্যান্ডেল, 1, 2, 3টে ক্যান্ডেলে পড়লো, আবার দেখুন মোটামুটি 2টো ক্যান্ডেলের উপরে উঠে গেল। আবার দেখুন এখানে পড়লো কি 1, 2টো ক্যান্ডেল পড়লো, আবার দেখুন 3টে ক্যান্ডেলের মধ্যেই উপরে উঠে গেল। তো মার্কেট কিন্তু যখন বাড়ছে তখন খুব ভালোভাবে বাড়ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করছে, যেটা গত সপ্তাহ ধরে আলোচনা করছিলাম। মোটামুটি ওই 25,700 থেকে 26,200-300 লেভেল অবধি ঘোরাফেরা করছে। তো এখানে আমরা আরও কিছুদিন টাইম কারেক্ট করার বা টাইম কারেকশন করার আমরা এক্সপেকটেশন রাখতে পারি। কিন্তু আমি সবসময় বলেছিলাম যে সেক্টর স্পেসিফিক দেখতে কিন্তু আপনাকে হবে যে কোন কোন সেক্টরে ভালো অপরচুনিটি রয়েছে। তো আমরা যেসব সেক্টর নিয়ে গত সপ্তাহের ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে দেখুন যে সেসব সেক্টর থেকে আপনি যদি বেস্ট স্টক বাছাই করুন ভিডিওটা দেখে নিতেন এবং আপনি সেই সব স্টকের মধ্যে যদি স্টাডি করতেন, তা দেখুন আজকে তারা কত ভালো পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে। তো আমরা নিফটিতে একদম বুলিশ রয়েছি। তো আগামী দিনে দেখুন একটা নতুন জিনিস লক্ষ্য করুন, এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের কিন্তু ব্রেকআউটে কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং সেই লেভেলে এসেই কিন্তু মার্কেট এখন রিট্রেসমেন্ট করছে, মানে সেই লেভেলে এখন ঘোরাফেরা করছে। তো সোমবার দিন খুব ক্রুশিয়াল দিন। সোমবার দিন আমরা দেখতে পারি যেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল কিংবা মার্কেট একটু নিচে নেমে, মানে একটু গ্যাপ ডাউন ওপেনিং হয়ে সেখান থেকে এরকম একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে। মানে সোমবার দিন আমাদের এক্সপেকটেশন কি, যে মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেনিং হলো, বাড়লো, কিংবা এখানেই আবার গ্যাপ আপ ওপেনিং হলো, দিয়ে তারপরে গ্রিন ক্যান্ডেল করলো। তো আলটিমেটলি আমরা সোমবার দিন গ্রিন ক্যান্ডেল এক্সপেকটেশন খুব হাই রাখছি। যদি গ্রিন ক্যান্ডেল না হয় তাহলে মঙ্গলবার দিন আমরা দেখতে পারি, কিন্তু আমরা আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট এখান থেকে করছি। আর এবার আমরা আলোচনা করবো গোল্ড নিয়ে। এখন গোল্ড যখন এইসব লেভেলে ছিল তখন আমরা ডিসকাস করেছিলাম, সেখান থেকে গোল্ড প্রায় 15% ধার কাছে কারেক্ট করে গেছিলো। মানে কত ভালো একটা টাইমে আমরা ডিসকাস করেছিলাম যে গোল্ডের মধ্যে কারেকশন আমরা এক্সপেক্ট করতে পারি। তারপরে দেখুন গোল্ডের র্যালি দেখুন, আপনি যদি গোল্ডে চেক করেন তার লাস্ট মোটামুটি এই 4-5 সপ্তাহের মধ্যে গোল্ড প্রায় 15% ধারে কাছে পজিটিভ হয়ে গেছে। এবার আবার যদি সিলভার চেক করেন তা সিলভারেরও সে একই অবস্থা। সিলভারও আমরা এইসব লেভেলে ডিসকাস করেছিলাম, সিলভার সেখান থেকে প্রায় 25% ধারে কাছে কারেক্ট করেছিল। আর ইটিএফ যদি দেখেন তো ইটিএফও মোটামুটি তার থেকে বেশি, এই দেখুন এখানে সিলভার কারেক্ট করেছিল। কিন্তু লাস্ট প্রায় 4-5 সপ্তাহের মধ্যে দেখুন এগুলো সব কিন্তু উইকলি বেসিসে আমরা দেখছি। তো আমরা সিলভারে দেখতে পাচ্ছি
পাচ্ছি লাস্ট প্রায় 4-5 সপ্তাহ ধরে প্রায় 50%-এর উপরে কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। তো সবাই এখন বলছে যে সিলভারে ইনভেস্ট করুন, গোল্ডে ইনভেস্ট করুন। কোথায় স্টক মার্কেটে পড়ে আছে? কিছুই রিটার্ন দেয় না স্টক মার্কেট, ঘোরাফেরা করছে একই জায়গাতে। তো একদম ঠিক কথা। আপনি যদি এখন দেখেন তাহলে আপনার মনে হবে স্টক মার্কেট ইনভেস্ট করে বোধহয় ফেসে গেলাম আমরা। তো দেখুন, অনেকে আমাকে মেল করেছেন এবং জিজ্ঞাসা করছেন যে দাদা গোল্ড সিলভার তো বেড়ে গেল, গোল্ডে কি আর ইনভেস্ট করা যায়? অনেকে বলছেন 2 লাখে গোল্ড যাবে, সিলভার আবার বলছেন 3 লাখে যাবে। তাহলে এই সিচুয়েশন এখন করবো কি? ফোমো হচ্ছে তো? দেখুন, একদম কারেক্ট, ফোমো হওয়াটা খুব স্বাভাবিক। দেখুন, আমিও যদি প্রথমবার এরকমভাবে চার্ট দেখতাম তাহলে আমারও মনে হতো কত ভালো অপরচুনিটি মিস করে দিয়েছি। কিন্তু আপনি কয়েকটা বিষয় একটু মাথায় রাখুন। কি বিষয়? যে লাস্ট প্রায় 2-3 বছরে গোল্ড আর সিলভার কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে, মানে 100% উপরে রিটার্ন দিয়ে দিয়েছে। আর আপনি যদি দেখেন এই যে গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন, এই গোল্ডের চার্টটা দেখুন, এটা হচ্ছে এই রেড যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 EMA লাইন, আর ইয়েলো কালারের লাইনটা হচ্ছে 50 EMA লাইন। তো দেখুন, যতবারই গোল্ড কারেক্ট করে 20 EMA 50 EMA এর কাছাকাছি এসে কারেক্ট করে, ঠিক আছে? তো আমরা এর আগেও এমন নয় যে গোল্ডের র্যালি আমরা এই প্রথমবার দেখছি। দেখুন, এখানেও কিন্তু গোল্ডের মধ্যে দেখুন 20 EMA 50 EMA এর কাছাকাছি ট্রেড করেছিল গোল্ড। আবার দেখুন, এর আগেও গোল্ড যতবার কারেক্ট করেছিল দেখুন 50 EMA নিচেও কিন্তু চলে যায়। দেখুন, এই যে ফেজটা, মানে এই সময় স্টক মার্কেট খুব ভালো রিটার্ন দিয়েছিল, এই ফেজটাই কিন্তু দেখুন গোল্ড একদম পারফর্ম করেনি। মানে মোটামুটি 29,000 থেকে গোল্ড 29,000 30,000-এর দিকে ঘোরাফেরা করেছে। কতদিন ঘোরাফেরা করেছে? প্রায় 2016 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি 2019, মানে 3 বছর কোনো রিটার্ন দেয়নি। কিন্তু গোল্ডে তার আগেও আমরা র্যালি দেখেছি, আর দেখুন এখানে আবার দেখুন 2020 যার পর থেকে আমরা স্টক মার্কেটে র্যালি দেখেছিলাম কোভিডের পর থেকে, সেখানে দেখুন গোল্ড একই জায়গাতে কনসলিডেট করেছে। দেখুন, আলটিমেটলি গোল্ড কিন্তু উপরে গেছে, আমি বলছি না যে একদম উপরে যায়নি, কিন্তু আপনি স্টক মার্কেট দেখুন, স্টক মার্কেট গোল্ডের থেকেও বেটার রিটার্ন কিন্তু আপনাকে এনে দিয়েছে। সিলভার যদি আবার চেক করেন, সিলভার একটা উল্টো স্টোরি দেখতে পাবেন। সিলভার যখন পড়ে তখন 60-70% পড়ে যায়। মানে এখানে দেখুন যে সিলভার যখন ফল করেছিল 2016-তে, তখন সিলভার কতটা ফল করেছিল? সিলভার প্রায় 23% ফল করেছিল। এখানে দেখুন আবার 2020 দিক করে সিলভার ফল করেছিল, এখান থেকে আবার সিলভার ফল করেছিল প্রায় 30%-এর উপরে। আর আপনি যদি সিলভারের ইন্টারন্যাশনাল চার্ট দেখেন, দেখবেন সিলভার তার অল টাইম হাই গেছিল 1980 সালে। সেই অল টাইম হাইকে আবার ব্রেক করতে সময় লাগিয়েছিল 2011, আবার সেই অল টাইম হাইকে ব্রেক করেছে মোটামুটি 2025 সালের ধারে কাছে এসে, ঠিক আছে? তো সিলভার যখন পরে দেখুন ইন্টারন্যাশনাল চার্ট দেখাচ্ছে কিন্তু এটাকে, তখন সিলভার এখান থেকে কতটা কারেক্ট হয়েছিল? প্রায় 73% সিলভার কারেক্ট হয়েছিল। তো এখন গোল্ড কারেক্ট হয় তখন সিলভার গোল্ডের থেকেও বেশি ফাস্ট কারেক্ট হয়। মানে যখন গোল্ড বাড়ে সিলভার গোল্ডের থেকে বেশি বাড়ে, আর যখন গোল্ড কারেক্ট হয় সিলভার গোল্ডের থেকেও বেশি কারেক্ট হয়। আর তার সত্ত্বেও একটা রিজন রয়েছে যে এখন ইভি ইন্ডাস্ট্রির মধ্যে বলুন বা বিভিন্ন চিপ মেকিং ইন্ডাস্ট্রির মধ্যে বলুন, সেখানে আমরা সিলভারের ইউজেজ অনেকটা বেশি হচ্ছে। কিন্তু অলরেডি সেটা মার্কেট অ্যান্টিসিপেট করেই নিয়েছিল এবং সেই স্টোরির উপর কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার একই স্টোরি কন্টিনিউয়াসলি মার্কেটকে কিন্তু খাওয়াতে পারবেন না আপনি। এবার ঘটনা হচ্ছে, একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখনই কোনো বড় ক্র্যাশ আসে না, বড় ফল আসে, তখন এইরকম র্যালি কিন্তু আমরা দেখতে পারি। তার মানে যে এই যে র্যালিটাই বড় যে বিগ প্লেয়ার যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু এক্সিটের টাইম। মানে আপনার মধ্যে এত টাইম, মানে আপনি ধরুন এতদিন ধরে সিলভার ইনভেস্ট করেননি, গোল্ডে ইনভেস্ট করেননি, মানে আপনি এতদিন ফোমোকে কন্ট্রোল করেছিলেন। কিন্তু আজকে যখন সিলভার গোল্ড এরপরেও বেড়ে যাচ্ছে, থামার কোনো নামই নিচ্ছে না, তখন আপনার মনে ফোমো চরম পর্যায়ে আসছে এবং তখন আপনি ইনভেস্ট করছেন। আর এটাই হচ্ছে সবথেকে খারাপ টাইম ইনভেস্টমেন্ট করার, কারণ এই সময় যারা বিগ প্লেয়ার তারা আরও বেশি বুম করে দেয় এবং সেখান থেকে ফল করতে আমরা দেখতে পারি। কারণ দেখুন, এখানেও যদি আপনি দেখেন সিলভারের কেসটা দেখুন, এখানে দেখুন সিলভার এই লেভেল অব্দি কতটা র্যালি দিয়েছে দেখুন, তারপরে সিলভার কারেক্ট করেছে 28,000 লেভেল কারেক্ট করার পরে, কিন্তু তারপরে আবার র্যালি দেখুন বিরাট লেভেল 28,000 থেকে 50,000-এর ধারে কাছে চলে গেছে। তারপরের কারেকশনটা দেখুন, কারেকশন ফেজ দেখুন আপনি, মানে এই যে কারেকশন 2011 শুরু হলো, এটা শেষ হলো মোটামুটি কন্টিনিউয়াসলি কারেকশন শেষ হলো প্রায় 2020, 9 বছর ধরে কন্টিনিউয়াসলি সিলভার কারেক্ট করলো। এবার আপনি ভাবুন তো, আপনি যদি কোনো পিক টাইমে ঢুকে যান গোল্ড বা সিলভারের মধ্যে, দেখুন আমি বলছি না যে এটাই পিক, কেউ বলতে পারে না কোনটা পিক, কতদিন পরে পিক আসবে, ডাবল হয়ে যেতে পারে, তারপরে হয়তো পিক আসতে পারে। কিন্তু আমি পিকের কথা বলছি না, আমি বলতে চাইছি এই সময় রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়াইজ কি ভালো পজিশনে রয়েছে? আপনি এটা বিচার করুন। আপনার কি মনে হচ্ছে এতটা রিস্ক নেওয়া যেতে পারে? যদি আপনার মনে হয় নেওয়া যেতে পারে তাহলে অবশ্যই নিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, লাস্ট 2 বছরের স্টক মার্কেট মানে ইকুইটি মার্কেট সেরকম ভালো পারফর্ম করেনি, আর আমরা জানি ইকুইটি মার্কেটের মধ্যে বিয়ার রান মোটামুটি 1 বছর 3 মাস 4 মাসের মধ্যে শেষ হয়ে যায়, যেটা প্রায় 2 বছর ধরে এক্সটেন্ড হয়েছে। তাহলে কোথায় বেশি অপরচুনিটি? ইকুইটি কিন্তু পারফর্ম করেই নি এখনও অবধি। আর আপনি ভাববেন যখন ইকুইটি পারফর্ম করে তখন কেমন পরিমাণ পারফর্ম করে। আপনি কিন্তু কোভিডের সময় দেখেছিলেন, তার আগেও আমরা 2016তেও দেখেছিলাম, তার আগেও প্রত্যেকবার যখন ইকুইটির মধ্যে র্যালি দেখেছি তখন আমরা মাল্টিফোল্ড র্যালি কিন্তু দেখেছি। আর স্টক স্পেসিফিক র্যালি কিন্তু কোনো স্টক আমাকে 10x 20x অব্দি রিটার্ন কিন্তু এনে দিয়েছে। তাই কোথায় এখন অপরচুনিটি খুঁজছেন আপনি? লং টার্ম ইনভেস্ট করতে জানতো, তাহলে অপরচুনিটি খুঁজুন। সেটা কোথায়? কি মনে হচ্ছে আপনার? এত উপরে সিলভারের গোল্ডে, নাকি
যে মার্কেট এখন অবধি রিটার্ন দেওয়া শুরুই করেনি। জাস্ট আপনি যদি নিফটি চার্ট দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে জাস্ট নিফটি এই 22,000 লেভেলে, যেখান থেকে আমরা ডিসকাস করেছিলাম, যদিও অনেক ইনভেস্ট করেছি না এই লেভেলে, 22,000 থেকে 26,000 এসছে। মানে দেখুন কত ফাস্ট এসেছে এই জায়গাটায়, আর সেখানেই কনসলিডেট করছে, পড়ছে না কিন্তু একদমই। তাহলে আমরা কি আবারও ক্র্যাশ ভাববো এই জায়গাটায়? একদম নয় কিন্তু। তাই কোথায় অপরচুনিটি একটু নিজেই বিচার করবেন। তো আশা করছি আপনাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। তো এবার যেহেতু নিফটি ফিফটিতে আমরা বুলিশ রয়েছি, তো চলুন সেক্টর নিয়ে আমরা একবার ডিসকাস করি। দেখুন সেক্টর স্পেসিফিক যদি আমরা ডিসকাস করি, তো অলরেডি আমরা ডিসকাস করেছিলাম গত সপ্তাহ থেকে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, এগুলো সবই উইকলি চার্ট আমি দেখাচ্ছি। দেখুন অটো সেক্টর তার অল টাইম হাইয়ের উপরে ট্রেড করছে, তো অটো সেক্টরে আমরা নজর রাখতে পারি। কি করে আমরা সেক্টর স্পেসিফিক স্টক বাছাই করবো? দেখুন রেগুলেটরি পারপাসের জন্য আমি স্টকের নাম আপনাকে বলতে পারছি না, কিন্তু আপনি এই ভিডিওটা একবার চ্যানেলে যান, চেক আউট করুন, 5 মিনিটে আপনি স্টক খুঁজে বার করে দিতে পারবেন। আর কোন স্টকের মধ্যে হাইয়েস্ট পোটেন্সিয়াল রয়েছে সেটাই বার করতে পারবেন। অনেকে আমাকে মেল করছেন যে আপনার প্রসেস আমি স্টক খুঁজেছি এবং সেখান থেকে অনেকটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পেয়েছি। তো অবশ্যই আপনিও চেক আউট করুন দারুণ ভিডিওটা। মানে আমার মনে হয় যে আমি এখন অবধি এই চ্যানেলের মধ্যে সবথেকে বেস্ট ভিডিও যদি কোনো বানিয়ে থাকি সেটা এই ভিডিওটাই। তো অবশ্যই সুইং ট্রেডিংয়ের এই ভিডিওটা আপনি দেখে নেবেন এবং কী করে স্টকস বাছাই করবো সেটাও আপনি জানতে পারবেন সেটা থেকে। নেক্সট আমাদের সেক্টর হচ্ছে দেখুন নিফটি ব্যাংক। দেখুন নিফটি ব্যাংক পরপর কয়েকটা রেড ক্যান্ডেল হচ্ছে, তো একটু ক্যান্সেলেশনে যেতে পারে, কিন্তু ভালো সেক্টর, লং টার্মের জন্য ভালোই বলতে পারি আমি, কিন্তু একটু ক্যান্সেলেট করতে পারে। অটোতে আমি খুব বুলিশ রয়েছি, ব্যাংকে আপাতত বুলিশ নয়। আর নিফটি কমোডিটি, এটাতে কিন্তু আমি বুলিশ রয়েছে। দেখুন কমোডিটি দেখুন কি সুন্দর একটা ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট দিয়ে সেখানে রিটেস্ট করে তারপরে আবার গ্রিন ক্যান্ডেলে উপরে যাচ্ছে। এটা কিন্তু উইকলি চার্ট দেখাচ্ছে আপনাকে। তো কমোডিটির দিকে বিশেষ নজর রাখুন এবং কমোডিটি থেকে আমি গত সপ্তাহের ভিডিওতে দুটো স্টকের নামও বলেছিলাম, কেমন পারফর্ম করছে একবার একটু দেখবেন ভিডিওগুলো। আর নেক্সট হচ্ছে নিফটি সার্ভিসেস ইন্ডেক্স। দেখুন সার্ভিসেস এই জায়গাটা একটু ঘোরাফেরা করছে, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে আরও কিছুদিন সময় কাটাবে, কিন্তু সার্ভিসেস খুব বুলিশ আমরা রয়েছি। সার্ভিসেস সেক্টর আমাদের ইন্ডিয়ার মধ্যে একদম বুলিশ সেক্টরের মধ্যে পড়ে। আর যদি আপনি নেক্সট সেক্টর দেখেন তাহলে দেখুন আইটি আমরা এখান থেকে ডিসকাস করছি, আইটি খুব ভালো র্যালি আমাদেরকে দিয়েছে এবং আইটি এখানে একটু কারেকশন দেখতে পারি। আচ্ছা এই যে লেভেলটা লক্ষ্য রাখুন, এই লেভেলে কিন্তু রিজেকশন আইটিতে পাচ্ছে। এই লেভেলের উপর আমরা যদি একটা গ্রিন ক্যান্ডেল এখানে পেয়ে যাই তাহলে ব্যাস আমরা আইটিতে র্যালির জন্য প্রস্তুত হয়ে যাবো। মানে বুঝতে পারছি আইটি এখনো পড়ে আছে, কিন্তু আইটিতে অনেক স্টক আছে যারা অল টাইম হাই আছে। ফোকাস করুন সেসব স্টকে। কীভাবে ফোকাস করবেন ভিডিও দেখুন। আর নেক্সট হচ্ছে নিফটি মেটাল। দেখুন নিফটি মেটালে আমরা এখানে ডিসকাস করেছিলাম যে এখানে গ্রিন ক্যান্ডেল দিলে আমরা পজিটিভ হয়ে যাবো। দেখুন গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং তারপরেও দেখুন হায়ার হাই প্যাটার্ন, মানে দেখুন কন্টিনিউয়াসলি হায়ার হাই প্যাটার্ন, এখানে হাই 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 কন্টিনিউয়াসলি হায়ার হাই প্যাটার্ন করছে নিফটি মেটালের দিকে বিশেষ ফোকাস কিন্তু রাখুন। মেটালে আমি চরম বুলিশ রয়েছি। আর নেক্সট হচ্ছে নিফটি ইনফ্রা এখানে কনসলিডেট করছে। তো ইনফ্রা এই লেভেলের উপর একটা ক্যান্ডেল আমরা এখন অবধি দেখতে পাইনি, তো দেখতে পাওয়া অবধি ওয়েট করবো। তো আশা করছি আমি আমার সেক্টরের ভিউ আপনাকে বোঝাতে পারলাম। এই সেক্টর থেকে স্টকসগুলো আপনি নিজে বেছে নিন। দেখুন 2 মিনিটই লাগবে, 2 মিনিট সময় দেওয়াই যায়। যেখানে আপনি ইনভেস্ট করবেন, অপরচুনিটি গেইন করবেন, সেখানে 2 মিনিট সময় কেন দেবেন না? একটু যান, ভিডিও দেখে নিন, ইজিলি স্টক খুঁজে পাবেন। আমার কথায় ভরসা রাখুন। দেখুন আমি আপনাকে যদি কোনো কিছু বলছি সেটা প্রপার রিসার্চ বেসড কথাই বলছি, আমি আপনাকে হাওয়াতে কোনো কথা বলছি না। এবং আমি সবসময় চেষ্টা করি যে এই চ্যানেলের প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে বেনিফিটেড হোক। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা ভিডিও দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন আগের তুলনায় অনেক বেশি, কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আপনার সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাও ক্লিক করে নেবেন যাতে সবসময় আমার ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমে পান। আর একটু সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ারও করে দেবেন নিজের বন্ধুবান্ধব যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড রয়েছেন বা স্টক মার্কেট পছন্দ করেন বা গোল্ড সিলভারের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন বা এইসব ইনভেস্টমেন্টের জগতে রয়েছেন। প্লিজ একটু শেয়ারও করে দেবেন ভিডিওটা, তাহলে ইউটিউব আমাকে আরও নতুন নতুন মানুষের কাছে রিচ দেবে। তো একটু সাহায্য অবশ্যই করবেন। তো চলুন এবার আমরা ডিসকাস করবো স্টক স্পেসিফিক, যেসব স্টকগুলো আপনারা কমেন্টে জানিয়েছিলেন। তো আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার কর্ণজিৎ চক্রবর্তী বলেছেন যে বাজাজ হাউজিং ফাইন্যান্স নিয়ে কিছু বলুন দাদা। 14 লাইকস পড়েছে এর মধ্যে। তো চলুন বাজাজ হাউজিং নিয়ে একটু ডিসকাস করা যাক। দেখুন বাজাজ হাউজিংয়ের আমি ফান্ডামেন্টাল ডিসকাস করছি, চার্ট নিয়ে নয়। আপনি যদি দেখেন যে বাজাজ হাউজিং মোটামুটি ওই 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াসলি ফল করেছে, মানে ফলের নামই নেই, এইভাবে পড়েছে। মানে মোটামুটি 190 থেকে এই স্টকটা পড়তে 95 চলে এসেছে। এবার বিষয় হচ্ছে এই স্টকটা যখন আইপিও এসেছিলো তখন 70 টাকায় এসেছিলো, কিন্তু যখন লিস্টিং হয় এই স্টকটা মোটামুটি লিস্টিংয়ে হয়েছিল প্রায় 150 টাকার উপরে, মানে ডাবল 100% লিস্টিং হয়েছিল। এবং লিস্টিংয়ের পরও থামেনি, লিস্টিংয়ের পরেও সে স্টকটা 2-3 দিনের মধ্যে বাড়তে 190 চলে গেছে। মানে 70 টাকার আইপিওটা আপনি ইনভেস্ট করেছেন, আইপিও সাপোজ আপনি পেয়ে গেছেন, সেই আইপিওটা লিস্টিং হয়েছে 150-এ ডাবলে, তারপর সেটা বাড়তে আপনার কত গেছে 190, মানে প্রায় 3 গুণ ধরে চলুন আপনি। তো সেখান থেকে যে ফল শুরু হলো কন্টিনিউয়াসলি ফল করলো। এবার ব্যাপার হচ্ছে ফলের রিজন যদি আপনি চেক করেন, তাহলে যদি ফান্ডামেন্টাল চেক করেন বিশেষ কিছু পাবেন না, কিন্তু ফান্ডামেন্টাল দেখবেন 1500 কোটি টাকা 1700 কোটি টাকা কন্টিনিউয়াসলি গ্রোয়িং বা 2700 কোটি টাকা। আবার যদি আপনি চেক করেন নেট প্রফিট, সেটাও দেখুন কন্টিনিউয়াসলি গ্রোয়িং 300 থেকে 600 কোটি টাকা হয়ে গেছে।
কত সুন্দরই না স্টকটা, তাই তো? কিন্তু আপনি যদি এফআইডিআই হোল্ডিং চেক করেন তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, সেপ্টেম্বর 2024 পর থেকে দেখুন 1.68 এফআইআর হোল্ডিং ছিল, সেখান থেকে কমতে কমতে এফআইআর 0.91 কমিয়ে দিয়েছে, একটা রেড ফ্ল্যাগ অবশ্যই। ডিআই হোল্ডিংও কমে গিয়ে 1.83 থেকে কমে গিয়ে 0.54 চলে এসেছে। আর আপনি যদি এই কোম্পানি আরওই চেক করেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো ফাইন্যান্স কোম্পানির জন্য, আরওই দেখুন কন্টিনিউয়াসলি ডিক্লাইন, মানে 2024 যখন বেস আরওই ছিল 15.2%, সেখান থেকে 1.2% পড়ে গেল। তারপরে আবার যেহেতু ক্যাপিটাল ডাইলিউশন করেছিল, মানে স্টক সেল করেছিল, তারপরে আবার দেখুন মার্জিনের জন্য 0.8% পড়ে গেল, তারপর দেখুন আবার 0.3% পড়ে গেল, আবার একটু বেড়েছিল 0.3%, তারপর দেখুন কন্টিনিউয়াসলি পড়তে পড়তে এখন দাঁড়িয়ে আছে 12.2%, মানে প্রায় 3% কিন্তু আরওই ডাউন, যেটা কিন্তু খুব নেগেটিভ একটা সিগন্যাল এসব কোম্পানির ক্ষেত্রে। আর আপনি যদি দেখেন এই কোম্পানির যে AUM গ্রোথ, সেটাও কিন্তু বেড়েছে, কিন্তু সেই গ্রোথটা যেটা বাল্ক লোন পোর্টফোলিও ইজ লেস দ্যান 2 to 3 ইয়ার্স, মানে যেটা 7 ইয়ার্সের পোর্টফোলিও হওয়া দরকার ছিল, সেটা কমে গিয়ে 2 to 3 ইয়ার্সের পোর্টফোলিও, মানে যেই লোনগুলো নিচ্ছে তার 10 ইয়ার ছোট হচ্ছে, যেটা ভালো জিনিস নয়, বড় 10 ইয়ার হলে বেটার হতো। আর এনপিও যদি চেক করেন, মানে নন পারফর্মিং অ্যাসেট যেটা দেখতে হয় এসব কোম্পানির ক্ষেত্রে, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে, মানে 1.6 থেকে বেড়ে গিয়ে 1.2, মানে যেটা খারাপ, মানে পারফর্ম করছে না এই অ্যাসেটগুলো। আবার যদি নেট এনপিএ চেক করি তাহলে 0.46 থেকে বেড়ে 0.60, এটাও একটা খারাপ। এবার ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস না হয় খারাপ, আমি মানলাম, কিন্তু মেন রিজন কি? সেল প্রফিট সবই তো বাড়ছে, তাহলে রিজন কি? রিজন হচ্ছে এই কোম্পানির মধ্যে একটা দারুণ প্রবলেম, যেটা একটা ইউনিক প্রবলেম। কী ধরনের? দেখুন এই কোম্পানির প্রোমোটারের কাছে আছে 88.75 স্টেক। দেখুন এই প্রোমোটার কিন্তু ধীরে ধীরে স্টেক কমাচ্ছে, মার্চের পরে দেখুন একটু ডাইলিউট করে 88.70 করেছে, মানে 0.05% কমিয়েছে। আবার দেখুন এখানে কমায়নি। এবার দেখুন রেগুলেটরি পারপাস কি বলছে, সেবির একটা গাইডলাইন রয়েছে। সেবি গাইডলাইন কি বলে আমি আগে পড়ে দিই, তারপর আপনাকে ডিসকাস করছি। দেখুন সেবি গাইডলাইন কি, ফোর্স প্রোমোটার ডিলিউশন ইজ দ্য ওভারহ্যাং অফ দ্য স্টক, দ্য ফোর্স নেচার অফ দ্য স্টক সেলিং ইম্পর্টেন্ট ইজ দ্য BHFL, মানে আমরা বাজাজ হাউসিং ফাইন্যান্সকে বলছে প্রোমোটার স্টেক ইজ 88.7%, ইজ ফার এক্সিড দ্যান দ্য রিকোয়ার্ড 75% অফ দ্য রেগুলেটরি কমপ্লায়েন্স। তো ব্যাপার হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স কি বলে, যে আপনি ম্যাক্সিমাম কোনো প্রোমোটার কোনো কোম্পানিতে, যেগুলো লিস্টেড কোম্পানি আছে, সেবির নিয়ম হচ্ছে যে 75% ম্যাক্সিমাম স্টেক তুমি রাখতে পারবে, আর বাকি মিনিমাম পাবলিক হোল্ডিং থাকতে হবে 25%, মানে আপ টু 75% থাকবে আপনার প্রোমোটারের কাছে, মানে প্রোমোটারের কাছে 75% ম্যাক্সিমাম রাখা যাবে, আর পাবলিকের কাছে 25% অ্যাটলিস্ট থাকতে হবে, মানে 25% যেহেতু তুমি স্টক মার্কেট লিস্টিং হয়েছো, তাই সেবি বলছে 25% তোমাকে পাবলিককে দিতেই হবে। তাহলে আপনি যদি পাবলিক হোল্ডিং চেক করেন এই কোম্পানি, নর্মালি আমরা কি বলি যে পাবলিক হোল্ডিং যত কম ততই ভালো, কিন্তু এই কোম্পানির পাবলিক হোল্ডিং দেখো 7 থেকে 9%। তাই এর উপর একটা প্রেসার রয়েছে যে বাজাজকে কী করতে হবে, বাজাজকে কন্টিনিউয়াসলি এই পাবলিক হোল্ডিং কিন্তু বাড়াতে হবে, মানে তার নিজের স্টককে সেল করতে হবে। এবার কি করছে এই কোম্পানি, ব্লক ডিলের মাধ্যমে আস্তে আস্তে সেল করছে, মানে 9 থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে তার স্টেককে আস্তে আস্তে সেল করছে। মানে রিসেন্টলি সোল্ড করেছে 2.3% স্টেককে সোল্ড করেছে, মানে 19 কোটি টাকা স্টেক সোল্ড করেছে। মানে সেবি বলছে যে তোমাকে সেল করতেই হবে তোমার স্টেক। এবার যেহেতু স্টেক যখন সেল করবে তখন ডিসকাউন্টেড ব্লক ডিল হবে। এবার যারা এত উপরকার প্রাইসে এন্ট্রি করেছিল, মানে যারা আইপিওতে এন্ট্রি করেছিল তারপর স্টকটা বেড়ে যায়, যারা সেই উপরকার প্রাইসে এন্ট্রি করেছিল তাদের এখন চিন্তা হচ্ছে যে এই কোম্পানি তো তার মানে 75%, মানে মোটামুটি 13%, 88% এখানে রয়েছে, তাই তো? তাহলে 88% থেকে 75 হতে গেলে তাহলে কত পার্সেন্ট সেল করতে হবে, মানে মোটামুটি 13% সেল করতে হবে। 13%-এর উপরে যদি অফলোড করতে হয় এই কোম্পানিকে ডিসকাউন্ট দিতে হবে, মানে যে দাম এখন চলছে ধরো 90 টাকা চলছে, 90-95 চলছে, তারপরে তাকে আরও কিছু টাকা ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট দিয়ে তাকে এই সেল করতে হবে, নাহলে আপনি নেবেন কেন তার কাছ থেকে? কোম্পানির কাছ থেকে আপনি যখন কোম্পানি অফলোড করবে তার স্টেক, তখন আপনাকে বা রাইটস ইস্যু করবে, তখনই স্টেকটা কিনবেন যখন আপনি কম টাকায় পাবেন, ডিসকাউন্টে পাবেন, নাহলে তো মার্কেট থেকে কিনবেন আপনি। সিম্পল না? তো যেহেতু মার্কেট এক্সপেক্ট করছে যে 13% আরও বিচবে এবং আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে তাকে বিচতে হবে, কোম্পানি বলে দিয়েছে যে আমরা সেল করে দেবো, কোনো চিন্তা নেই। তার 13% যেহেতু কোম্পানির প্রোমোটার সেল করবে, তাই স্টকের উপর ইম্প্যাক্ট প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে। মানে আইপিওতে আসার পর থেকে কন্টিনিউয়াসলি 190 থেকে ফল আমরা দেখতে পেয়েছি। তো আশা করছি ফলিংয়ের রিজন কি এটা আপনি বুঝতে পারলেন। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল খুব একটা নয়, অবশ্যই ফান্ডামেন্টাল আরোই আছে, সবই আছে। সব থেকে বড় কারণ হচ্ছে ভ্যালুয়েশন রিস্ক, মানে খুব বেশি ওভার ভ্যালু হয়ে যায় কোম্পানিটা, এবং তারপরে প্রোমোটারকেও তার স্টেক সেল করতে হবে। এতদিন স্টেক সেল করেনি, যেহেতু প্রোমোটার ভেবেছিল যে না আমরা ওভার ভ্যালুয়েশন হয়ে গেছে, টপ প্রাইসে সেল করবো, প্রোমোটারেরও এখানে কিছুটা লোভ থাকবে। তার জন্য প্রোমোটার যেহেতু সেল করবে, এই নিউজটা যেহেতু এসে গেছে, সেবি বলেই দিয়েছে সেল করতেই হবে, তার জন্য এই স্টকের মধ্যে আগে থেকেই ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। কারণ সবাই ভাবছে যে অলরেডি ডিসকাউন্টে স্টকটা আসবে, তাই আগেই সেল কর, নাহলে পরে আরও লস হয়ে যাবে।
তো বুঝতে পারছেন তো স্টক প্রাইস ফল করার পিছনে এই ধরনের রিজন আমরা দেখতে পারি। তো আপনাকে খুব বেশি ডিপ অ্যানালাইজ করতে হবে কোনো স্টককে, তবে এই ধরনের রিজন খুঁজে পাবেন। আর আমি চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্যই সবসময় তুলে ধরার। তো চলুন আমরা নেক্সট কমেন্টে চলে যাই। মিস্টার সাধন কর্মকার বলেছেন যে দাদা আইআরবি নিয়ে কিছু বলুন। তো আইআরবি ইনফ্রা নিয়ে আমরা এবার কথা বলবো। দেখুন আইআরবি ইনফ্রা এই স্টকটা মোটামুটি মে মাসে 2024 থেকে কন্টিনিউয়াসলি ফল করেছে এবং 45% অবধি কারেক্ট করে গেছে। ঠিক আছে, আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে অনেকেই একটা স্টককে লং টার্মে হোল্ড করছে বলে 40-50% ডাউন হয়ে যাবে তাও হোল্ড করে বসে থাকে। আর দেখুন আলটিমেটলি একটা স্টক কেন 40% পড়ছে তার পিছনে তো একটা রিজন থাকবে, কোন না কোনো প্রপার ফান্ডামেন্টাল রিজন থাকবে, কিছু না কিছু হয়েছে স্টকটার মধ্যে। লং টার্ম ইনভেস্টার এই বলে তো আমরা হোল্ড করাটা সঠিক ডিসিশন কি হবে? দেখুন লং টার্মে যদি ইনভেস্টার হতে হয় তাহলে আপনার যদি কোনো স্টক ফান্ডামেন্টালি ভালো হয় এবং সে 40-50% পড়ে থাকে সেই সময় কেনা উচিত, মানে সেই সময় কেনাটা একটা সঠিক ডিসিশন হবে। কিন্তু আমরা কি করি, টপে কিনি, স্টক পড়ে যায়, দিয়ে বলে আমরা তো লং টার্ম ইনভেস্টার, একদিন বেড়ে যাবে, দেখা যায় 2 বছর 3 বছর ধরে বাড়লোই না স্টকটা। তো এরকমভাবে আমরা অনেকেই ফেসে যাই এই রকম প্রবলেমের মধ্যে। দেখুন আমি কিন্তু আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, আমি সেল করা বা বাই করা কোনোটাই আপনাকে বলছি না, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে তবেই কিন্তু এই ডিসিশনটা নেবেন। এবার এই স্টকের মধ্যে আপনি যদি ফান্ডামেন্টাল চেক করেন আপনি প্রবলেম পেয়ে যাবেন। দেখুন ফান্ডামেন্টালি লাস্ট দেখুন ডিসেম্বর 2023, মার্চে 2024 দেখুন 30%, 27% করে গ্রো করেছে। তারপরে দেখুন গ্রোথ রেট হঠাৎ করে স্লো ডাউন, মানে 13% গ্রো করলো, -9%, 2%, 4%, 13%, 10%, মানে গ্রোথ রেট কিন্তু খুব স্লো ডাউন হয়ে গেছে। মানে দেখুন তার পিক সেল করেছিল কত, 2060 কোটি টাকা, সেখান থেকে সেল ডাউন 1800, 1500, আবার 2000 গেল, আবার 2100, 1700, মানে যেটা 2024-এ সেল করেছিল মার্চে, সেটা 2025-এর সেপ্টেম্বর অবধি এসেও কিন্তু সেই সেলকে ব্রেক করতে পারলো না, তার থেকে বিরাট উপরে কিন্তু গেল না, সে সেম লেভেলেই সেল করছে, মানে লাস্ট 1 বছরে কোনো পারফরমেন্স নেই এই স্টকের মধ্যে। আর আপনি যদি প্রফিটে দেখেন লাস্ট 2-3 বছরের প্রফিট বাড়তে 85 থেকে 190 হয়েছিল, প্রায় 189, কিন্তু সেখান থেকে দেখুন প্রফিট ডাউন, জুন 2024 থেকে প্রফিট ডাউন 140, 100। দেখুন এই 6000 প্রফিটটা দেখেন না, এটা অ্যাকচুয়ালি আদার ইনকামের মধ্যে ছিল, এটা 6000 কোটি টাকা যে প্রফিটটা দেখতে পাচ্ছেন এটা আদার ইনকাম 5800 করেছিল, তো এটাকে ইগনোর করতে পারেন আপনি। তো আদার ইনকাম কি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করবো এই ভিডিওটা দেখে নিন, আপনি বুঝতে পেরে যাবেন, ওখানে ডিসকাস করেছি। তো দেখুন এই স্টকটা কিন্তু এমন কিছু নয়, দেখুন 140 কোটি টাকা এখন অবধি করছে, মানে যেই 180-90 কোটি টাকা মার্চে 2024-এ করেছিল সেটাও সেপ্টেম্বরে এসে 140 কোটি টাকার ধারে কাছে পড়ে আছে। তো স্টকের মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট হয়নি। আর আপনি যদি ইপিএস চেক করেন, মানে আর্নিং পার শেয়ার, যেটা অ্যাকচুয়ালি দেখতে হয়, দেখুন পিক ইপিএস কত ছিল, ওই 31.31, 0.23, সেখান থেকে কমতে দেখুন 17, এটাকে ইগনোর করতে পারেন 9টাকে, 0.0363423, মানে এমন কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু হয়নি, ওই একই দিকে ঘোরাফেরা করছে। তাই স্টকের মধ্যে যেহেতু গ্রোথ নেই, সেলসের গ্রোথ নেই, প্রফিটের গ্রোথ নেই, ইপিএসও নর্মালাইজ হয়ে গেছে, তাই স্টকের মধ্যে পারফরমেন্সও নেই। আশা করছি আমি বোঝাতে পারলাম আপনাকে। তো পারফরমেন্স কবে করবে, যখন এই সেল নাম্বারটা এই 2061 বা 2100 এর থেকে বেশি করবে, প্রফিট এই যে মোটামুটি 189, 100, 200, 215 এর থেকেও বেশি কন্টিনিউয়াসলি প্রফিট গ্রো করতে থাকবে, আর ইপিএসও একটু গ্রোথ হবে, তখন আমরা হয়তো এই স্টকের মধ্যে আবারও পুনরায় র্যালি দেখতে পারি। তো এবার আমরা নেক্সট স্টক নিয়ে ডিসকাস করবো। মিস্টার আজমুদ্দিন বলেছেন জুপিটার ওয়াগন নিয়ে একটু বলুন। আবার একই কমেন্ট মিস্টার জানুমারি জান বলেছেন, মানে ওনার নাম হয়তো অন্য কিছু থাকবে, উনি বলেছেন যে ব্রো জুপিটার ওয়াগন নিয়ে বলুন, আমি আপনার সব ভিডিও দেখি। তো থ্যাংক ইউ স্যার, আপনি আমার সব ভিডিও দেখেন। তো জুপিটার ওয়াগন নিয়ে বলতে বলেছেন দুজনই। তো আমরা চলুন জুপিটার ওয়াগন নিয়ে একটু কথা বলবো। দেখুন জুপিটার ওয়াগন রিসেন্টলি বুম এসেছে, মানে প্রায় 30% ধারে কাছে কিন্তু জুপিটার ওয়াগন বেড়েছে। এবার আপনি যদি জুপিটার ওয়াগন দেখেন, তার জুপিটার ওয়াগন কিন্তু এমন নয় যে বেড়েছে বলে স্টকটা উপরে আছে, না সেরকম নয়। ওই জুলাই 2024-এর পর থেকে এই স্টকটা মোটামুটি ফল করেছিল, প্রায় মানে 50% উপরে ফল হয়ে আছে, মানে 60% ধারে কাছে ফল করেছিল, এখন 50% ধারে কাছে ট্রেড করছে, তো খুব বেশি পড়েছে। এবার দেখি এর ফান্ডামেন্টাল রিজন কী রয়েছে। যেমন জুপিটার ওয়াগনে যদি কোয়ার্টারলি রেজাল্টে চেক করি, তাহলে একটা জিনিস দেখুন, এই স্টকটা 2022 থেকে শুরু করে 2024 অবধি কেমন বেড়েছে দেখুন, 65%, 115, 96%, 154%, 100, 39, 56 এরকম করে বেড়েছে। দেখুন হঠাৎ করে ডাউন 18%, 10%, 11%, -54, -54% কমেছে এই স্টকটা, তারপরে -27% সেল করেছে। তা বুঝতে পারছেন তো কীরকম অবস্থা। আর আপনি যদি নেট প্রফিট চেক করেন 25 থেকে বাড়তে 100-এ চলে গেছিলো, সেখান থেকে ডাউনফল দেখুন জুন 2024 থেকে কন্টিনিউয়াসলি ডাউনফল, কিন্তু আমরা সেলসেও দেখতে পাচ্ছি, প্রফিটেও দেখতে পাচ্ছি। তো এটা একটা বিশাল বড় ফান্ডামেন্টাল রিজন। এবার আপনার প্রশ্ন হবে তাহলে বেড়ে কেন গেল এই দুদিনের মধ্যে স্টকটা? বেড়ে যাওয়ার পিছনে হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ। কিছুর জন্য বেড়েছে, যে রিভাইজ প্যাসেঞ্জার ফেয়ার অফ দ্য রেলওয়ে। তা রেলওয়ের প্যাসেঞ্জার ফেয়ার বাড়ানোর জন্য কি হয়েছে, এটা 600 কোটি টাকার এক্সট্রা রেভিনিউ জেনারেট করবে। এবার রেলওয়ে সেক্টরে দেখুন রিভাইজ প্যাসেঞ্জার ফেয়ার প্রাইস কীভাবে বেড়েছে, এটা এফেক্টিভ হয়েছে ফ্রাইডে 26 ডিসেম্বর থেকে এটা এফেক্টিভ হয়েছে। এবার কি হয়েছে এটাতে, যে অর্ডিনারি যে জেনারেল ক্লাসে যে রেলওয়ে সেক্টর ছিল, রেল ছিল, রেলের ভাড়া 1 পয়সা করে বাড়ানো হয়েছে পার কিমি,
মানে 215 কিমির উপরে হলেই 1 পয়সা করে তার ভাড়া বেড়ে যাবে, বুঝতে পারলেন তো? এবার আপনার মনে হবে 1 পয়সা কি এমন অ্যামাউন্ট, দেখুন এই 1 পয়সায় 600 কোটি টাকা এনে দেবে এক্সট্রা রেভিনিউ, 600 কোটি টাকার। আর আপনি যদি এসি নন এসিতে যান তার 2 পয়সা করে পার কিলোমিটার বেড়েছে লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে, মানে মেল এক্সপ্রেস ট্রেনের মধ্যে। আর বাকি কোনো সাবারবানের ক্ষেত্রে কোনো রকম হাইক সেরকম করেনি। তাহলে এটাতে 600 কোটি টাকার রেভিনিউ জাম্প হয়েছে। এবার আপনার প্রশ্ন হবে 600 কোটি টাকায় তো রেভিনিউ জাম্প হলো, তাহলে এমন কি বাড়লো স্টক 30% র্যালি দিয়ে দিল? হ্যাঁ, এমন কি বাড়লো তার পিছনে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন অফ গভর্নমেন্ট গুড থিঙ্কিং এখানে রয়েছে। কেন? কারণ বলছে যে গভর্নমেন্ট ইজ উইলিং টু সাপোর্ট রেলওয়েজ ফাইন্যান্স থ্রু দ্য ক্যালিব্রেটেড ফেয়ার র্যাশনালাইজেশন, মানে ফেয়ার বাড়িয়ে র্যাশনালাইজেশন করবে। যে আরেকটা কারণ রয়েছে যে প্রি বাজেট পজিশনিং, মানে কি রিসেন্টলি সেম ডে কভারেজ এক্সপ্লিসিটলি মেনশন দ্যাট দেয়ার ইজ ইনভেস্টর অলসো পজিশনিং আহেড অফ দ্য ইউনিয়ন বাজেট। মানে সবাই মনে করছে গভর্নমেন্ট তো ফেব্রুয়ারিতে বাজেট নিয়ে আসছে, তো ইউনিয়ন বাজেটে সবাই এক্সপেক্ট করছে যে রেলওয়েতে আবার গভর্নমেন্ট টাকা ঢালতে শুরু করবে। মানে আগে যে পরিমাণ খরচা করতো রেলওয়েতে সেটা তো কমিয়ে দিয়েছিল লাস্ট বাজেটে, এবার বলছে যে আবার বেশি পরিমাণ খরচা করে, মানে অ্যান্টিসিপেট করে স্টকগুলো বাড়ছে। এমন নয় যে ফান্ডামেন্টাল পরিবর্তন হয়ে গেছে, 600 কোটি টাকায় বেড়েছে রেভিনিউ, এমন কিছু বাড়েনি। ওভারঅল ইন্ডাস্ট্রিতে 600 কোটি টাকা এক্সট্রা ইনকাম আসবে। মেন রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন অফ গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার, সেটার উপর সবাই অ্যান্টিসিপেট করছে এখন, তো সেই জন্য স্টক আগে থেকেই বাড়তে শুরু করে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে যদি সত্যি সত্যি তখন নিউজ আসে তাহলে হয়তো একটু প্রফিট হতে পারে, বা যদি নিউজ না আসে তাহলে ইম্যাজিন করুন কী হবে, এই স্টকগুলো এত বাড়লো। নিউজ ধরুন নেগেটিভ এলো যে গভর্নমেন্ট খরচা বাড়লো না, তাহলে আশা করছি কী হতে পারে আপনি এখন থেকে অ্যান্টিসিপেট করতে পারছেন। তো আমাদের নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা মিস্টার শুভময় চন্দ্র বলেছেন যে কিউপিড স্টক নিয়ে একটু বললে ভালো হয়। তো চলুন কিউপিড স্টক নিয়ে ডিসকাস করা যাক। কিউপিড স্টক নর্মালি বিজনেস মডেল কী রয়েছে, যে এটা ইন্ডিয়াস প্রিমিয়ার ম্যানুফ্যাকচার অফ দ্য মেল অ্যান্ড ফিমেল কন্ডমস অ্যান্ড লুব্রিকেটস অ্যান্ড আইভিডি কিটস, মানে এইসব বিজনেসের উপর ফোকাস রয়েছে। তো খুব ভালো বিজনেস মডেলের মধ্যেও রয়েছে এসব কোম্পানি, মানে একটা নিশ সেগমেন্টকে টার্গেট করছে। আপনি যদি কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লসে চেক করেন তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করুন যে লাস্ট র্যালি কত দিনের মধ্যে হয়েছে। লাস্ট 3-4টে কোয়ার্টারের র্যালি দেখবেন 100% উপরে র্যালি কেন হয়েছে লক্ষ্য করুন। সেপ্টেম্বর 2024 সেল করেছিল কত, 47%, 30% গ্রোথ। তারপরে দেখুন 27% গ্রোথ। তারপর দেখুন গ্রোথ একটু ডাউন, কিন্তু 51 থেকে 61, 65, 90, আর লাস্ট কোয়ার্টারে 91% কিন্তু গ্রোথ দেখিয়েছে স্টকটা। আর আপনি যদি প্রফিট দেখেন তার 10 কোটি টাকা থেকে 11, 12, 15, 24 কোটি টাকা হাইয়েস্ট প্রফিট কিন্তু করছে। এবার ঘটনা হচ্ছে এই জন্য আমরা এই স্টকের মধ্যে র্যালি কিন্তু দেখতে পাচ্ছি। আর আপনি যদি আরও একটা জিনিস লক্ষ্য করেন যেটা খুব বেশি একটা পজিটিভ, সেটা হচ্ছে প্রোমোটার এই কোম্পানিটা স্টকের মধ্যে এক্সট্রা ইনভেস্ট করেছে। মানে 42% প্রোমোটার হোল্ডিং ছিল, সেটা বেড়ে 45%। মানে প্রোমোটারের কোম্পানির প্রতি এক্সপেকটেশন দেখুন, প্রোমোটারই এক্সট্রা ইনভেস্ট করছে, মানে 3% স্টেক বাড়িয়ে দিল। আর আপনি যদি দেখেন এফআই হোল্ডিং তাহলে 0.95% থেকে বেড়ে 2.58% হয়েছে। এফআই বাড়িয়েছে, ডিআই আবার 0.11% থেকে বাড়িয়ে 0.35% করেছে। আর একটা মজার জিনিস দেখুন যে পাবলিক হোল্ডিং যেটা 56% ছিল সেটা কমে 51%, মানে এখান থেকেই প্রোমোটার নিয়েছে, এফআই নিয়েছে, ডিআই নিয়েছে। খুব ভালো একটা জিনিস, পাবলিক হোল্ডিং যদি কমে তাহলে সেটা খুব ভালো একটা জিনিস। যদিও আমি মনে করি যে পাবলিক হোল্ডিং এখনও খুব বেশি রয়েছে, 50% পাবলিক হোল্ডিং মানে অনেকটাই বেশি পরিমাণ রয়েছে। প্রোমোটারের কাছে এই 50% উপরে থাকলে একটু বেটার মনে করতাম, বা ডিআইয়ের কাছে, এফআইয়ের কাছে থাকলে আরও একটু বেটার আমরা মনে করতাম। তো দেখুন এই কোম্পানির মধ্যে একটা ভালো ফান্ডামেন্টাল হচ্ছে, খুব রিসেন্ট কোয়ার্টারসে খুব ভালো ফান্ডামেন্টালি গ্রো করছে, রিসেন্টলি গ্রোথ ভালো দেখিয়েছে, এবং স্টকের মধ্যে আমরা বুমও দেখতে পাচ্ছি। কন্টিনিউয়াসলি যখন মার্কেট ফল করছে স্টক কিন্তু উপরের দিকে কন্টিনিউয়াসলি বাড়তেই থাকছে। তো এই র্যালি আমরা কন্টিনিউ হতে দেখতে পারি যদি এরকম প্রফিট আর সেলস দিতে থাকে। কিন্তু প্রফিট আর সেলস যদি এই 90-র পরে যদি কমতে লাগে, লক্ষ্য করবেন যে নেক্সট কোয়ার্টারে 90-র পরে কমছে কিনা, নেক্সট কোয়ার্টারে যে প্রফিট সেটাও কমছে কিনা, মানে এই দুটোর দিকে প্রফিট অ্যান্ড সেলসের দিকে তাকাবেন। যদি কমে তাহলে আমরা কিন্তু একটু কসাস হলেও হতে পারি। তো নেক্সট অ্যান্ড ফাইনাল কমেন্ট, মিস্টার নাথিং ইম্পসিবল বলেছেন যে দাদা ইরকন কততে সেল করবো। দেখুন সেল কততে করবেন এটা আমি আপনাকে রেকমেন্ড একদমই করতে পারি না, কিন্তু আমি আমার ফান্ডামেন্টাল স্টাডি আপনার সাথে শেয়ার করছি অনলি ফর স্টাডি পারপাস। নিজে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা অবশ্যই বলে নেবেন। দেখুন ইরকন ইন্টারন্যাশনাল তার টপ থেকে দেখলে মোটামুটি এটাও ওই সেপ্টেম্বর 2024-এর ধারে কাছ থেকে কন্টিনিউয়াসলি 58% কালেক্ট করেছিল। এখন রিসেন্ট কোয়ার্টারে মোটামুটি ওই আপনি যদি চেক করে দেখেন তাহলে প্রায় দেখতে পাবেন যে 15%, 16% মতো বেড়েছে। এবার ইরকনের কাজ কি, ইরকনের বিজনেস মডেল যদি একটু দেখেন তাহলে ইরকনের কাজ হচ্ছে রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, মানে রেলওয়ের সাথে রিলেটেড। আর আপনি এক্ষুনি কি শুনলাম, মানে গভর্নমেন্ট 1 পয়সা করে বাড়িয়েছে, 2 পয়সা করে এখানেও বাড়িয়েছে, আর 600 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ হচ্ছে, আর সাপোর্ট করছে গভর্নমেন্ট রেলওয়ে প্রজেক্টকে। আর তার সাথে সাথে বাজেটের এক্সপেকটেশন, ইনভেস্টার ওয়ার অলসো পজিশনিং অ্যাট দ্য ইউনিয়ন বাজেট। এই সেম স্টোরির জন্য রেলওয়ে রিলেটেড যত স্টক আছে সবগুলোতে আমরা রিসেন্টলি 15%, 16% করে র্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত রেলওয়ে স্টক। ইভেন আইআরসিটিসিতেও আমরা কিন্তু এই সেম ধরনের একটা ছোটোখাটো র্যালি আমরা দেখতে পাচ্ছি। তো রেলওয়ে স্টকের মধ্যে র্যালির পিছনে কারণ হচ্ছে নিউজ, ইউনিয়ন
বাজেট ফান্ডামেন্টালি এখন যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটা যদি ফান্ডামেন্টাল আপনি যদি চেক করেন তা দেখবেন কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন তাহলে কোয়ার্টারলি রেজাল্টে আপনি যদি সেলস গ্রোথ দেখেন তাহলে দেখুন মাইনাসে গ্রো করছে। দেখুন জুন 2024-এর পর থেকে দেখুন এখানে তো জিরোতে গ্রো করেছিল মার্চের 2024, তারপর দেখুন জুন 2024 থেকে দেখুন -17, -18, -10, -9, -21, -19। ফান্ডামেন্টালি যে স্ট্রং এটা কিন্তু বলা যাবে না। পিক সেলস কত করেছিল? 3,700 কোটি টাকার পিক সেলস করেছিল, সেইখান থেকে এখন কমতে কমতে 1,900 কোটি টাকা সেল চলছে। তো খুব একটা যে ফান্ডামেন্টালি স্ট্রং মনে হচ্ছে তা কিন্তু একদম নয়। দেখুন নিউজ বেস ইনভেস্টমেন্ট থাকলে রিস্ক তো অবশ্যই রয়েছে, তো সেইগুলোর দিকে কিন্তু আমাদেরকে ফোকাস একদমই রাখতে হবে আর এবং সতর্কও থাকতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এসআইপি করতে চান এবং নতুন নতুন স্টকে ইনভেস্ট করতে চান, গোল্ড আর সিলভারে ইনভেস্ট করতে চান, তাহলেও ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে। এখনই যান, ফ্রিতে একদম উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকেই মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। দেখুন অ্যাকাউন্ট ওপেন করে একদম ফেলে রাখবেন না, তাহলে ফেসবুক টুইটারের মতো হয়ে যাবে। ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন, তাহলে আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। যতটুকু ক্ষমতা আপনার সেটুকু দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করুন, তবে থেকেই আপনার হ্যাবিট ক্রিয়েট হবে এবং নিজেও আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। অনেক ধন্যবাদ।